নমস্কার। আপনার কি কন্যা রাশি কিংবা আপনার কি কন্যা লগ্ন? তাহলে আজকের পর্বটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্বপূর্ণ তার অনেকগুলো কারণ থাকছে। প্রথম কথা হলো যে কতগুলো গ্রহের ট্রানজিট। মূলত ৯টা গ্রহ আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে কোন পজিশনে রয়েছে, কোন অবস্থানে রয়েছে সেটা যেমন একটা আলোচ্য বিষয়, সেই সঙ্গে এই মাসে কিছু বিশেষ গ্রহগত অবস্থান পরিবর্তন হচ্ছে। প্রথমেই হলো বৃহস্পতির অবস্থান। এই মে মাস থেকেই, পয়লা মে থেকেই বৃহস্পতির ট্রানজিট হচ্ছে। বৃহস্পতি এতদিন আপনার অষ্টমী ছিলেন, সেখান থেকে নবমে অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করছেন। আবার সেই সঙ্গে তারপরেই ঠিক দুদিন পর তিনি আবার অস্ত চলে যাচ্ছেন এবং এই গোটা মে মাস জুড়েই তিনি অস্ত থাকছেন। ফলে সেটা আপনার জীবনে কি কি প্রভাব ফেলবে, তার কি এফেক্ট, সেগুলোকে নিয়ে যেমন আলোচনা করব, আবার এই বৃহস্পতির দৃষ্টি কোন কোন জায়গায় পড়ছে তার কি এফেক্ট সেটা নিয়েও আলোচনা করব। সেই সঙ্গে কি হচ্ছে না, এতদিন শনি এবং মঙ্গল এক জায়গায় ছিল, যার ফলে একটি বীজযোগ তৈরি হচ্ছিল। ফলে সেই বীজযোগ এবার কেটে গেছে, মঙ্গলের অবস্থান পরিবর্তন হয়ে গেছে। মঙ্গল চলে যাচ্ছে বৃহস্পতির ঘরে। যে বৃহস্পতি আপনার নবমে অবস্থান করছে, সেই বৃহস্পতির ঘরে মঙ্গল অবস্থান করছে এবং সেই সঙ্গে সেই ঘরে অবস্থান করছে কিন্তু রাহু। ফলে সৃষ্টি হচ্ছে একটি অঙ্গারক যোগ। সেই অঙ্গারক যোগটার প্রভাব কতখানি, তার কি এফেক্ট, তার পজিটিভ এফেক্ট কতখানি রয়েছে আপনার জীবনে, তার কি কি এফেক্ট, যেহেতু সপ্তমে এই অঙ্গারক যোগ তৈরি হচ্ছে আপনার 7th হাউসে, ফলে আপনার ওপর কি কি প্রভাব থাকছে, আপনার বিজনেস কতটা ডেভেলপ করবে, আবার কোন কোন জায়গায় একটু সাবধান হতে হবে, এগুলোকে নিয়েও একটা আলোচনা আজকে আমি করব। আবার সেই সঙ্গে বুধের অবস্থান, যেহেতু আপনার রাশি বা লগ্নের অধিপতি হয়ে গেলেন বুধ, ফলে বুধের অবস্থান আপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং রাহু মঙ্গলের সঙ্গে বুধের অবস্থান, তারপর আপনার অষ্টমে বুধ অবস্থান করবে এবং তাই বুধের ক্ষেত্র কি বা বুধের কি এফেক্ট সেটা নিয়েও যেমন বলবো, আবার সেই সঙ্গে শুক্রের অবস্থান এবং সব মিলিয়ে এই যে গ্রহের পরিস্থিতি, এই গ্রহ যোগ অনুযায়ী আপনার ওপর কি প্রভাব থাকছে, আপনার শরীর স্বাস্থ্য, আপনার কর্মক্ষেত্র, আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি, শিক্ষা, অর্থনৈতিক ক্ষেত্র, পারিবারিক জীবন, প্রেম, দাম্পত্য জীবন, শরীর স্বাস্থ্য, এগুলো কেমন চলবে, এগুলোকে নিয়েই একটা কমপ্লিট আলোচনা। সেই সঙ্গে এই মাসে করণীয় কিছু বিশেষ প্রতিকার এবং সেই সঙ্গে এই মাসে আপনার জন্য শুভ তারিখ বা লাকি ডেট কোনগুলো, সেগুলোকে নিয়ে একটা আলোচনা করব। তাই বিস্তারিত জানতে হলে আজকের পর্বটা একদম শেষ অবধি দেখবার অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো, আপনার মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রোআইস চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন। সেই সঙ্গে ফলো আর লাইক করে রাখুন অ্যাস্ট্রোআইস ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে কন্যা রাশির ক্ষেত্রে এই যে মাসটা চলছে, এই মাসটার মধ্যে অনেক কিছু পজিটিভ জিনিস আপনার সাথে ঘটবে, অনেক কিছু পজিটিভ ঘটনা আপনার সাথে ঘটবে। আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বা আপনার কর্মজীবনে অনেক কিছু পজিটিভ সাইড আপনার জীবনে আসবে, কিন্তু তার সাথে সাথে কিছু কিছু জায়গায় একটু চ্যালেঞ্জও আসবে। অনেক ভালো ক্ষেত্র যেমন আছে, আবার কিছু চ্যালেঞ্জিং জায়গাও আছে। এবং সবথেকে বড় কথা, আপনার লাইফে একটা ঘুরে দাঁড়ানোর টাইম আসছে এবার, অর্থাৎ আপনার কেরিয়ারে, আপনার জীবনে একটা টাইম আসছে যেখান থেকে আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন। আপনার সময়টা পরিবর্তন হওয়ার শুরু হবে। প্রথমত যদি বৃহস্পতির ক্ষেত্রে কথা বলি, তাহলে বলবো বৃহস্পতি এতদিন অষ্টমে ছিলেন, অর্থাৎ মারকে অবস্থান করছিলেন। মারকে দেবগুরু বৃহস্পতির অবস্থান যে সব দিক থেকে নেগেটিভ সেটা নয়, বরং কিছু কিছু জায়গায় পজিটিভ তো থাকে। কারণ কি, বৃহস্পতি হলো নৈসর্গিক শুভ গ্রহ। এবার পয়লা মে থেকে দেবগুরু বৃহস্পতি নবমে চলে যাচ্ছেন। তার কি এফেক্ট সেটা আমি বিস্তারিত আলোচনা করব অন্য একটা পর্বে। কিন্তু আপাত দৃষ্টিতে এই যে নবমী বৃহস্পতির অবস্থান, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ভাগ্যস্থানে অবস্থান, এবং তিনি আপনার সপ্তমপতি এবং সেই সঙ্গে আপনার চতুর্থপতি, অর্থাৎ চতুর্থ ঘর থেকে আপনার ফ্যামিলি লাইফ, আপনার মায়ের জায়গা, সেই সঙ্গে আপনার যে ডিজায়ার, যে বাসনায় ইচ্ছে থাকে সেগুলো, প্রাথমিক শিক্ষা দেখা হচ্ছে। এবং 7th হাউস থেকে আপনার প্রেম, দাম্পত্য জীবন, সেই সঙ্গে আপনার বিজনেসের জায়গা, পার্টনারশিপ বিজনেস, বন্ধুত্বের জায়গা, বিয়ের জায়গা, এগুলো দেখা হচ্ছে। অর্থাৎ আপনার 4 আর 7কে কানেক্ট করছে কোথায়, 9-এর সঙ্গে, অর্থাৎ আপনার ভাগ্যস্থানে। এবং আপনার এই চতুর্থ সপ্তমপতি নবম ঘরে গেছে, মানে সেটা কিন্তু তার শত্রু ঘর। কেন শত্রু ঘর? কারণ কি, সেটি হলো বৃষ রাশি এবং বৃষ রাশির অধিপতি হলেন শুক্রাচার্য এবং বৃষ রাশির তত্ত্ব হলো পৃথিবী তত্ত্ব, বৃহস্পতির তত্ত্ব হলো অগ্নিতত্ত্ব। অর্থাৎ ভূতত্ত্বের গৃহে অগ্নিতত্ত্বের একটি প্ল্যানেটের প্রবেশ এবং শুক্রাচার্যের ঘরে বৃহস্পতি প্রবেশ।
তো সেটা নিঃসন্দেহে একটা ভালো জায়গা তো বটেই। অবশ্যই এই ভালো ট্রানজিট যেহেতু আপনার ভাগ্যস্থানে হচ্ছে এবং এই নবমে বসে ওনার দৃষ্টি কোথায় গিয়ে পড়ছে, আপনার রাশিতে পড়ছে, আপনার তৃতীয় পড়ছে এবং আপনার পঞ্চমে পড়ছে। এটা হলো সব থেকে ভাইটাল জায়গা। আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, এটা দুর্দান্ত একটা ক্ষেত্র। যদি আপনার লগ্ন হয়, কন্যা লগ্ন হয়, তাহলে আরও সুন্দর একটা ক্ষেত্র যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার লগ্নে এবং এই মুহূর্তে আপনার লগ্নে কেতু অবস্থান করছে। যদি কন্যা লগ্ন হয় তাহলে লগ্নে কেতু অবস্থান করছে, আর যদি আপনার রাশি হয় কন্যা রাশি তাহলে রাশিতে কেতু অবস্থান করছে। অর্থাৎ চন্দ্র কেতু এক জায়গায় থাকার জন্য চন্দ্র কোথাও একটু ড্যামেজ হচ্ছে, মানসিক কিছু সমস্যা হয়, মনের ওপর চাপ সৃষ্টি হয় এবং নানান রকম প্রবলেম অনেক সময় ক্রিয়েট হয়ে থাকে, যেহেতু একটি গ্রহণ দোষ তৈরি করছে। কিন্তু এই গ্রহণ দোষের নেগেটিভিটি কাটিয়ে দিচ্ছে বৃহস্পতির দৃষ্টি। ফলে সব থেকে বড় প্লাস পয়েন্ট এটা, কেতুর যে নেগেটিভ এফেক্ট সেটা কেটে যাচ্ছে, কেতুর পজিটিভ এফেক্ট আপনার পড়তে শুরু করবে এবং চন্দ্রের যে পূর্ণ এনার্জি সেটা আপনার জীবনে আরও বাড়তে থাকবে। আপনার মানসিক ক্ষেত্র সবার আগে শুভ হবে। যার মন স্ট্রং থাকে, যার মন ভালো থাকে, সে লাইফে যত বড় চ্যালেঞ্জ আসুক না কেন সেটাকে সে সহজেই ওভারকাম করতে পারে। তাই কন্যা রাশির বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই গোচর বা বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু একটা বিশেষ শুভ ফলদায়ী হতে চলেছে। সেই সঙ্গে হেলথ রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, যদি আপনার কন্যা লগ্ন হয় তাহলে সেই প্রবলেমগুলোও কিন্তু কাটছে, যেহেতু লগ্নে ওনার দৃষ্টি। আবার সেই সঙ্গে আপনার ষষ্ঠে শনিদেবের অবস্থান নিঃসন্দেহে একটা পজিটিভ ক্ষেত্র এবং ষষ্ঠ গৃহ থেকে ব্যক্তি রোগ, ঋণ, রিপু, জ্বালা ইত্যাদি ক্ষেত্রগুলো দেখা হচ্ছে। এবার সেই ষষ্ঠ গৃহে মার্গী শনিদেবের অবস্থান নিঃসন্দেহে একটা ভালো ক্ষেত্র এবং আপনার শত্রু সংক্রান্ত অনেক প্রবলেম কিন্তু এখান থেকে কেটে যাবে। আবার সেই সঙ্গে সপ্তমের হচ্ছে আপনার রাহুর অবস্থান, এবার সেখানে প্রবেশ করছে কে না মঙ্গল। এবার মঙ্গল হলো অগ্নিতত্ত্বের কারক গ্রহ, খুব ভালো কথা। অগ্নিতত্ত্বের কারক গ্রহ রাহুর সঙ্গে অবস্থান করছে। রাহু হলো বায়বীয় বা বায়ুতত্ত্ব। এবার তাহলে কি দাঁড়াচ্ছে না মঙ্গলের যে আগুনটা সেটা কোথাও গিয়ে বৃদ্ধি করে দিচ্ছে। এবার এই আগুনটা যদি কোথাও বেড়ে যায় তাহলে কি হবে, সব কিছু পুড়িয়ে দেবে। সেই কারণে এটার নাম অঙ্গারক, অঙ্গার করছে, পুড়িয়ে দিচ্ছে। এবার কি হচ্ছে, এবার এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি না সেটা হলো ঘটনাটি ঘটছে মীন রাশিতে, আপনার ঠিক সপ্তমে। মীন রাশিতে ঘটার ফলে কি হচ্ছে না মীন রাশির তত্ত্ব যেহেতু জলতত্ত্ব, ফলে এই যে আগুনের যে ভয়াবহতা, অর্থাৎ একটা দেশলাই কাঠি যে একটা স্ফুলিঙ্গ, তার যে একটা ফ্লেম, সেই ফ্লেমটা একটা বড় বিশাল অগ্নিকাণ্ডে পরিণত হওয়ার সুযোগটা রইল না। অর্থাৎ এই যে দেশলাই কাঠির যে আগুনটা সেটা দেশলাই কাঠির আগুনেই সীমিত রইল এবং এই যে নেগেটিভিটি, অঙ্গারক যোগে যে নেগেটিভ যে এফেক্টটা সেটা কোথাও গিয়ে কমিয়ে দিল। এবং তার সাথে সাথে এই অঙ্গারক যোগের বহু পজিটিভ ক্ষেত্র আছে, বিশেষ করে যেহেতু আপনার সপ্তমে গিয়ে এই ঘটনাটি ঘটছে এবং মঙ্গল হয়ে গেলেন আপনার তৃতীয় পতি, অর্থাৎ আপনার পরাক্রমের অধিপতি, আপনার এনার্জি, আপনার কমিউনিকেশন, আপনার ভাই বোন, এই সমস্ত কিছু তৃতীয় ঘর থেকে দেখা হয়। আবার সেই সঙ্গে আপনার আয়ু, সেটাও দেখা হচ্ছে এই থার্ড হাউস থেকে। সেই সঙ্গে মঙ্গল হয়ে গেল আপনার অষ্টমপতি, অর্থাৎ যেটা হলো আপনার মারকস্থান, যেটা আপনার ধনসম্পদের জায়গা, ভূসম্পত্তির জায়গা, সেই সঙ্গে উচ্চশিক্ষার জায়গা। এই সমস্ত কিছু দেখা হচ্ছে অষ্টম গৃহ থেকে। তাহলে কি দাঁড়াচ্ছে না আপনার 3 আর 8-এর সঙ্গে 7 কানেক্টেড হলো এবং সপ্তমে গিয়ে অর্থাৎ মিত্র গৃহে গিয়ে একটি অঙ্গারক যোগ তৈরি করলো এবং অনেক কিছু পজিটিভ এফেক্ট কিন্তু আপনার জীবনে দেবে। এই দুটো ঘরের ওপর যেমন দেবে, আবার আপনার রাশিতেও দেবে। কারণ কি আপনার ঠিক সপ্তমে ওনার অবস্থান এবং সপ্তম দৃষ্টি আপনার রাশিতে গিয়ে পড়ছে। এবং অঙ্গারক যোগ তৈরি হয় তখনই যখন তাদের মধ্যে ডিগ্রিগত অবস্থান হয় 6 ডিগ্রির মধ্যে বা তার থেকেও কমে, বা তাদের নক্ষত্রগত অবস্থান যদি একই হয় তাহলে এই অঙ্গারক যোগটি সৃষ্টি হয়। কিন্তু যদি এটা হয় যে তাদের মধ্যে ডিগ্রিগত দূরত্ব 6 ডিগ্রির বেশি বা তাদের নক্ষত্রগত অবস্থান হয়তো পৃথক, হয়তো 6 ডিগ্রি কম কিন্তু তাদের নক্ষত্রগত অবস্থান পৃথক, তাহলে কিন্তু এই অঙ্গারক যোগ প্রযোজ্য নয়। তো সেক্ষেত্রে কি হচ্ছে না রাহু এবং মঙ্গল তারা একে অপরের অভিমুখে চলছে। কারণ কি রাহু হচ্ছে সবসময় ঘড়ির কাঁটার অভিমুখে চলছে, ক্লকওয়াইজ চলছে, আর মঙ্গল চলছে ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কি হচ্ছে না রাহু মঙ্গল একে অপরের অভিমুখে চলছে এবং তারা কোথাও গিয়ে ক্ল্যাশ করছে এবং এই ক্ল্যাশ করবার জন্যই একটি অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। এবার যতক্ষণ তারা 6 ডিগ্রির মধ্যে রয়েছে ততক্ষণ তাদের এই নেগেটিভ এফেক্টগুলো থাকছে, কিন্তু যখনই তাদের নক্ষত্রগত বা ডিগ্রিগত অবস্থান পাল্টে যাচ্ছে তখন আর অঙ্গারক যোগ হচ্ছে না।
তো এর এফেক্টগুলো কি, অঙ্গারক যোগের এফেক্ট কি, তার এফেক্ট আপনার হেলথের ওপর কী পড়বে, বা এই যে যোগগুলো বললাম, বা বুধের যে অষ্টমে অবস্থান, বুধও কিন্তু আপনার সপ্তমে রয়েছে, অবশ্যই একটা প্লাস পয়েন্ট সেটা, কিন্তু বুধ আপনার তারপরে অষ্টমে প্রবেশ করবে, তার এফেক্ট কি, আপনার জীবনে এই গ্রহযোগে কী প্রভাব, সেগুলোকে নিয়ে একটা ধাপে ধাপে আলোচনা করা যাক। যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে বলবো যে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। আপনার শরীর কিছুটা উইক হতে পারে, বিশেষ করে যদি আপনার কন্যা লগ্ন হয়, যেহেতু লগ্নপতি রাহু এবং মঙ্গলের সঙ্গে রয়েছে এবং জলতত্ত্বে অবস্থান করছে, ফলে সেক্ষেত্রে কিছুটা উইকনেস থাকতে পারে, বা কিছু ত্বকের কিংবা ব্লাড রিলেটেড কিছু সমস্যা, স্কিনের কিছু প্রবলেম, যেমন ব্লাড সুগার, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড ইত্যাদি ব্লাড সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো থাকে, সেই সমস্যাগুলো কিন্তু কিছুটা মাথাচাড়া দিতে পারে, কিন্তু সেটা মাসের মিডল অবধি কিন্তু চলবে। মাসের মিডলের পর থেকে কিন্তু এই প্রবলেমগুলো কেটে যাচ্ছে, কারণ বুধের অবস্থান পাল্টে যাচ্ছে। বুধ কিন্তু তখন আর রাহু মঙ্গলের সঙ্গে থাকছে না, বুধের অবস্থান পাল্টে যাচ্ছে। দ্যাটস ওয়াই আপনার উপর থেকে যে নেগেটিভ এফেক্ট সেটা অনেকটা কমে যাচ্ছে, এবং আস্তে আস্তে আপনার হেলথ রিলেটেড যদি কোনো ইস্যুস থাকে, কোনো প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমগুলো কমতে থাকবে, সুস্থ হয়ে উঠবেন। এমনিতে খুব একটা প্রবলেম আপনার হবে না যদি লগ্নপতি ভালো থাকে। যদি অন্য কোনো লগ্ন আপনার হয়, লগ্নপতি যদি আপনার ভালো থাকে, তাহলে খুব একটা প্রবলেম আপনার হবে না। হ্যাঁ, যেটা হলো, যেহেতু আপনার সপ্তমপতি অর্থাৎ বৃহস্পতি যেহেতু অস্ত থাকছে এই মাসটা জুড়ে, অর্থাৎ 23 মে থেকে 23 জুন তিনি অস্ত থাকছেন, দ্যাটস ওয়াই ওনার যে দৃষ্টিটা পড়ছে আপনার রাশিতে, তার ঠিক যে প্রপার এফেক্ট সেটা আপনি পাবেন না, নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, কম্বাস্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণেই বলবো, কেতুর যে একটা নেগেটিভ এফেক্ট সেটা এই মাসেও কিছুটা হলেও প্রযোজ্য থাকবে, এবং যেহেতু মঙ্গলের একটা দৃষ্টি থাকছে আপনার রাশিতে বা আপনার লগ্নের ওপর, ফলে কেতুর যে নেগেটিভিটি সেটা কিছুটা হলেও কমাচ্ছে, এবং অন্যদিকে ষষ্ঠে শনিদেবের অবস্থান সেটা আপনার ওভারঅল আপনার হেলথ রিলেটেড সমস্ত সমস্যা থেকে আপনাকে রিকভার করতে সাহায্য করবে। এটা হলো সবথেকে স্ট্রং জায়গা। শনিদেব এখন আপনার ষষ্ঠে মার্গী হয়ে অবস্থান করছেন, এর থেকে বড় ভালো ক্ষেত্রে আর কিছু হয় না। নেক্সট, প্রেম বা দাম্পত্য জীবন, আপনার প্রেমের ক্ষেত্রটা কিন্তু ভালোই থাকবে, যেহেতু সপ্তমে এই অঙ্গারক যোগটা, ফলে কোথাও কোথাও একটু আধটু প্রবলেম হতে পারে, কিছু সমস্যা আপনার বৈবাহিক জীবনে হতে পারে, বিশেষ করে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, ফলে কিছু প্রবলেম হতে পারে। হ্যাঁ, অল্প সময়ের জন্য সেটা হবে, খুব বড় আকার হবে না, যেহেতু আপনার সপ্তমে গিয়ে অঙ্গারক যোগ এবং জলরাশিতে হচ্ছে, ফলে খুব যে সমস্যা হবে সেটা আমি বলছি না, কিন্তু হতে পারে, সাময়িক কিছু হতে পারে। বিশেষ করে যদি আপনার জীবনসঙ্গীর জন্মরাশি বা জন্মলগ্ন যদি মীন হয়, তাহলে সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তাছাড়া খুব একটা সমস্যা হবে না, কিছু অহংকার মনের মধ্যে জাগতে পারে, বিশেষ করে আপনি যদি কোনো পুরুষ হন তাহলে সেক্ষেত্রে কিছু অহংকার হতে পারে, কিছু ইগো চলে আসতে পারে, ইগো নিয়ে কিছু দ্বন্দ্ব বিবাদ সেগুলো নিয়ে হতে পারে, বা কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। বৃহস্পতির দৃষ্টি যেহেতু থাকছে, ফলে সেক্ষেত্রে কিছু কিছু প্রবলেম আপনার কাটবে, এবং বৃহস্পতি যেহেতু আপনার সপ্তমপতি, ফলে তার একটা ভালো এফেক্ট তো আপনার জীবনে সবসময় থাকছেই। এবং যদি আপনি প্রেম করে থাকেন, কাউকে ভালোবেসে থাকেন, তাহলে সেই প্রেম ভালোবাসার জায়গাটা ভালোই থাকবে, আরও প্রেম আরও সুন্দর হবে, প্রেম আরও গভীর হবে, এবং যত সময় এগোবে তত প্রেম আরও ভালোভাবে এগোবে, এবং আপনার প্রেম কিন্তু বিয়ে অবধি পৌঁছতে পারে। তবে একটা কথা বলে রাখি, এই মাসের মধ্যে কিন্তু বিয়ে করবেন না, বা বিয়ে সংক্রান্ত কোনো কাজ, পাকা কথা বা আশীর্বাদ ইত্যাদি এগুলো কিন্তু করবেন না, এই 23 মে থেকে 23 জুনের মধ্যে করবেন না। কারণ কি, যেহেতু সপ্তমপতি অস্ত হয়ে যাচ্ছেন, এবং আমাদের প্রত্যেকের জীবনেই প্রেম, ভালোবাসা, সাংসারিক জীবনের সুখ, শান্তি এইগুলো কিন্তু বৃহস্পতির অবস্থান থেকে মেজার করা হয়, আবার শুক্রের অবস্থান থেকেও। বিশেষ করে একজন পুরুষের প্রেম, দাম্পত্য জীবন বা বিয়ের যোগ এগুলো কিন্তু শুক্রের অবস্থান থেকে দেখা হচ্ছে। তো শুক্রের গৃহে যেহেতু বৃহস্পতি অস্ত চলে যাচ্ছে, ফলে এই এক মাসের মধ্যে কিন্তু কোনো রকম কোনো বিয়ে সংক্রান্ত কোনো কাজ করবেন না। নেক্সট, যেটা হলো পারিবারিক জীবন, বন্ধু বান্ধব, পারিবারিক জীবনটা কিন্তু মোটের ওপর ভালোই থাকছে। এবার যেহেতু বৃহস্পতি হয়ে গেলেন আপনার চতুর্থপতি নবমকে কানেক্ট করছে, ফলে সেটা কিন্তু একটা বেশ ভালো জায়গা, আপনার সুন্দর একটা সময় চলবে, আপনার পরিবারের জীবনে সুন্দর সময় থাকবে, পরিবারের সকলের সাহায্য পাবেন, পরিবারকে নিয়ে ভালো আপনার তীর্থস্থানে ভ্রমণ হতে পারে। যেহেতু নবম স্থান থেকে আপনার ভাগ্য শুধু নয়, আপনার তীর্থ, আপনার ধর্ম, আপনার পিতা, এই সমস্ত কিছু দেখা হচ্ছে। তো সে কারণেই বলবো যে
বাবা মা পরিবার পরিজন সকলকে নিয়ে কিন্তু একটা ভালো সময় থাকবে। চতুর্থ ঘর থেকে যখন মাকে দেখা হয়, আবার নবম ঘর থেকে বাবাকে দেখা হয়। তো এমন একটা যোগ যেখানে বাবা মা দুজনের আশীর্বাদ আপনি লাভ করবেন। বাবা মা যদি আপনার থাকেন বা আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার শ্বশুর মশাই শাশুড়ি মা সকলের দিক থেকে একটা ভালো ব্লেসিংস, তাদের আশীর্বাদ যেমন পাবেন। আবার অনেক সময় হয় পারিবারিক জীবনে নানান রকম সমস্যা হয়, বাবা মায়ের সঙ্গেও নানান রকম প্রবলেম হয়, তো সেই প্রবলেমগুলো কিন্তু কেটে যেতে পারে। ভাই বোনের জায়গাটা ভালো, তবে হ্যাঁ, যেহেতু আপনার তৃতীয় প্রতি অঙ্গারক যোগ তৈরি করছে সপ্তমে গিয়ে, ফলে কিছু দিনের জন্য হলেও আপনার ভাই বোন কিছুটা অসুস্থ হয়ে পড়তে পারেন। তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা হতে পারে। যদি আপনার ভাই বোন থাকে একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ পারিবারিক জীবনে খুব একটা প্রবলেম আপনার হবে না। যদি শিক্ষাক্ষেত্র নিয়ে বলি, যথেষ্ট ভালো কিন্তু শিক্ষার জায়গা, পড়াশোনার জন্য কিন্তু খুবই ভালো। বিশেষ করে এক্ষেত্রে বুধের ক্ষেত্রে তো বলতেই হয়, বুধ যেহেতু সপ্তমে অবস্থান করছে শিক্ষার্থীদের জন্য সেটাও যেমন একটা দারুণ ক্ষেত্র, এবং বুধ যেহেতু আপনার দশমপতি এবং সেই সঙ্গে বুধ আপনার রাশির অধিপতি, ফলে সেক্ষেত্রে বুধ যেহেতু রাহু মঙ্গলের সঙ্গে থাকছে, ফলে শিক্ষায় উন্নতির জন্য একটা দারুণ ক্ষেত্র। আবার এই বুধ যখন অষ্টমে প্রবেশ করবে তখন উচ্চশিক্ষায় উন্নতির জন্য যারা মাস্টার ডিগ্রি করছে বা পিএইচডি করছে তাদের জন্য কিন্তু খুবই ভালো জায়গা, বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেস পাওয়ার জন্য খুব ভালো একটা জায়গা। শিক্ষার জন্য কিন্তু দারুণ একটা ক্ষেত্র। বিদেশে উচ্চশিক্ষা হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে। শিক্ষা সূত্রে যদি আপনার বিদেশ যাওয়ার ইচ্ছে থাকে, বিদেশে পড়াশোনার ইচ্ছে থাকে, তাহলে সেটা কিন্তু হতে পারে। ভালো পরীক্ষা আপনার হবে। হ্যাঁ, কিছু কিছু প্রবলেম, কিছু কিছু অল্পবিস্তর কিছু অবস্ট্রাকশন আসতে পারে, এটা আগের থেকেই বলে রাখলাম। কিছু চ্যালেঞ্জ আপনার সামনে আসতে পারে, কিন্তু সেই চ্যালেঞ্জকে আপনি খুব সহজেই কাটিয়ে সামনের দিকে এগোতে পারবেন। কিন্তু একটা জিনিস, যেহেতু রাশিতে কেতু অবস্থান করছে, তাই মানসিক কিছু অস্থিরতা বা মনোযোগের অভাব এটা কিন্তু হতে পারে। শিক্ষার্থীদের জন্য কিন্তু এটা একটা নেগেটিভ জায়গা, যেহেতু কেতু রয়েছে, তাই মানসিকভাবে নিজেকে স্ট্রং করতে হবে। মনকে অনেক বেশি সজাগ এবং একাগ্র করা খুবই জরুরি। তবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি একটা পড়ছে, ফলে মেন্টাল অনেক সমস্যাই কাটবে, এবং যেহেতু পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি থাকছে, ফলে পড়াশোনার জন্য, ক্যারিয়ারের জন্য কিন্তু ভালো, এবং এটা কিন্তু আপনার কর্মজীবনেরও অনেকটা পজিটিভ এফেক্ট দেবে। এবার যদি আপনার কর্মজীবন বা পেশা জীবন নিয়ে যদি বলি, তাহলে কর্মজীবন বা পেশাগত ক্ষেত্র দেখতে গেলে সবার আগে আপনার দশম ক্ষেত্রকে দেখতে হচ্ছে। এবার মজার কথাটা হলো, আপনার দশমপতি এবং আপনার রাশির অধিপতি, বা যদি আপনার কন্যা লগ্ন হয় তাহলে লগ্নের অধিপতি একজনই, অর্থাৎ বুধ। বুধ কোথায় আছে, বুধের কি অবস্থান, সেটা কিন্তু দেখতে হবে, এবং সেই সঙ্গে দশমে যদি কারোর দৃষ্টি থাকে তাহলে সেটাও কিন্তু একটা বিচার্য বিষয়। এবার কি হচ্ছে না, বুধ আপনার রাশির বা আপনার লগ্নের সপ্তমে অবস্থান করছে, এবং সপ্তমে বসে তার একটা সপ্তম দৃষ্টি আপনার রাশির ওপর থাকছে। সেটা একদিক থেকে অবশ্যই ভালো, একটা সৌভাগ্যকে বহন করে আনে। আপনার দশমের সঙ্গে সপ্তম কানেক্টেড হলো, আপনার কর্মজীবনটা সাকসেস পাওয়ার জন্য খুবই ভালো। সে আপনি যে কর্মই করুন, যে কাজই করুন, আপনি যদি চাকরি করেন তাহলে চাকরির জায়গাটা কিন্তু ভালো, বা ধরুন আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, তাহলেও ভালো। বা ধরুন আপনি চাকরি করছেন, সে যে সেক্টরেই হোক, সেই চাকরি যদি আপনি করেন তাহলেও কিন্তু সেখানে আপনি ভালো ফল, ভালো রেজাল্ট আপনি পাবেন, বা আপনার পদোন্নতি, স্যালারি বৃদ্ধি এগুলো কিন্তু হতে পারে। এবার ব্যাপারটা কি হচ্ছে না, এই আপনার সপ্তমে কিন্তু একটি রাহু মঙ্গলের অঙ্গারক যোগ হচ্ছে, যেটা আমি আগেই বলেছি। এবার রাহু মঙ্গলের এই যে অঙ্গারক যোগ এবং সেই সঙ্গে সেখানে বুধের অবস্থান, এই অঙ্গারক যোগ এবং বুধের অবস্থান হেতু কি হচ্ছে না, একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করছে। অর্থাৎ একদিকে যেমন ভালো হবে, অর্থাৎ মঙ্গলের সঙ্গে কিংবা রাহুর সঙ্গে যে বুধের অবস্থান, এই অবস্থানের জন্য যেমন আপনার ভালো হবে, আপনি বুদ্ধির দ্বারা যেমন অনেক দিক থেকে অনেক পজিটিভ কাজ করতে পারবেন, আপনি অনেক সাকসেস পেতে পারেন। বিশেষ করে যেহেতু রাহুর সঙ্গে বুধের অবস্থান, এই রাহু বুধের অবস্থানের হেতু আপনার মধ্যে ইন্টেলিজেন্সি, আপনার বুদ্ধিমত্তা আরও বৃদ্ধি পাবে, এবং আপনি অনেক দিক থেকেই নিজের বুদ্ধির দ্বারা আরও সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু যেহেতু রাহু এবং মঙ্গল, তার মাঝখানে যেহেতু বুধ রয়েছে, ফলে কি হচ্ছে না, একটু খাটনি, পরিশ্রমটা একটু বেশি হবে। আপনি যে কাজ করছেন, যেই জায়গাতেই কাজ করেন, যেখানে আপনি চাকরি করছেন, সেখানে হয়তো আপনাকে একটু হার্ড লেবার দিতে হবে, একটু বেশি কাজ করতে হবে। আপনি যেটা অ্যাচিভ করতে চাইছেন, যেটা আপনার গোল, যেটা আপনার এম, সেই এম বা সেই গোলটাকে আপনি অ্যাচিভ করতে পারবেন ঠিকই, কিন্তু আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু আপনি পারবেন, আপনি অবশ্যই সেই জায়গাটা রিচ করতে পারবেন যেটা আপনি রিচ করতে চাইছেন। অতএব আপনি যদি চাকরি করেন তাহলে কিন্তু আপনার চাকরির জায়গাটা ভালো,
ভালো প্লেসমেন্ট আছে। যারা ফ্রেশারদের জন্য কিন্তু ভালো প্লেসমেন্ট ভালো হতে পারে। চাকরির ক্ষেত্রে ভালো চাকরি পাওয়া যার ভালো চাকরি প্রাপ্তির সম্ভাবনা আছে। বা ধরুন ইন্টারভিউ দিচ্ছেন, কোথাও অ্যাপ্লাই করেছেন চাকরির জন্য, সিভি অ্যাপ্লাই করেছেন, সিভি দিয়েছেন, হতে পারে আপনার চাকরি লেগে যেতে পারে। বা ধরুন আপনি চাকরির পরীক্ষা দিচ্ছেন কিছু, বিশেষ করে বলবো এক্ষেত্রে প্রাইভেট সেক্টরের কথা। তো সেখানেও বলবো আপনার কিন্তু ভালো ক্ষেত্র আছে। প্রাইভেট সেক্টরেও কিন্তু আপনার ভালো চাকরির যোগ আছে। কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনার চাকরির যোগ আছে। বা ধরুন আপনি যদি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তাহলে কিন্তু আপনার বিদেশ যাত্রা অবধি হতে পারে, বিদেশে পদ প্রতিষ্ঠা হতে পারে, বিদেশে পদোন্নতি হতে পারে, বিদেশে কর্মসূত্রে আপনি যেতে পারেন। বা ধরুন আপনি কোনো ট্রাভেল এজেন্সি কোম্পানিতে চাকরি করছেন তাহলেও কিন্তু সেখানে আপনার চাকরি হতে পারে। তো আপনার জায়গাটা কিন্তু ভালো। আপনার যদি কেউ বিরোধী থাকে আপনার কর্মক্ষেত্রে, তাহলে কিন্তু সেই বিরোধিতাকেও আপনি আপনার বুদ্ধির দ্বারা সেই বিরোধিতাকে নাশ করতে পারবেন। আপনার বিরোধী যারা তারা কিন্তু আপনার সামনে পর্যুদস্ত হবে, নত হবে, পদানত হবে। তো খুব ভালো একটা ক্ষেত্র। এবং সেই সঙ্গে আরও একটা প্লাস পয়েন্ট শনিদেবের অবস্থান। শনিদেবের অবস্থান কিন্তু একটা খুব স্ট্রং একটা জায়গা। আপনার ষষ্ঠে মার্গী শনি, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এবং আপনার যে কোনো প্রতিযোগিতায়, যে কোনো কম্পিটিশানে সাকসেস পাওয়ার জন্য কিন্তু খুবই ভালো। আপনি যদি কোনো চাকরির পরীক্ষা দেন, সেটা হতে পারে সরকারিও হতে পারে, বেসরকারিও হতে পারে। কারণ কি সরকারি এই কারণেই বলছি, যেহেতু অষ্টমে উচ্চস্থ রবির অবস্থান, এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট। তো সেক্ষেত্রে বলবো আপনার কর্মক্ষেত্র কিন্তু অনেকভাবেই ভালো হতে পারে। আপনি ধরুন চাকরির পরীক্ষা দিচ্ছেন, সেখানে আপনি ভালো ফল লাভ করতে পারেন বা ভালো র্যাঙ্ক করে আপনি ভালো চাকরি পেয়ে যেতে পারেন। তো এই জায়গাটা কিন্তু ভালো, খুব ভালো। এবং ষষ্ঠে শনি আপনাকে হয়তো একটু পরিশ্রম হয়তো করাবে, কিন্তু আপনাকে খুব ভালো সাকসেসও দেবে। তো সাকসেস যদি পেতে হয় তাহলে কিন্তু আপনাকে একটু বেশি পরিশ্রম এই মাসে করতে হবে। এবং যেহেতু এরপরে বুধও অষ্টমে প্রবেশ করবে, ফলে সেক্ষেত্রে পরিশ্রম হয়তো আপনাকে একটু বেশি করতে হবে। পরিশ্রম যদি আপনি করেন ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু আপনি খুব ভালো সাকসেস পাবেন। এবং আপনি যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে থাকেন বা চাকরি করেন, তাহলে কিন্তু আপনার বিদেশে চাকরিও হতে পারে। তো খুব ভালো একটা টাইম কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে রয়েছে। যদি ব্যবসার কথা বলি তাহলেও বলবো ব্যবসার জায়গাটা কিন্তু খুবই ভালো। যেহেতু সপ্তম ঘর থেকে ব্যক্তির ব্যবসাকে দেখা হয়, এবং সপ্তম ঘরে যেহেতু বুধের অবস্থান এবং সপ্তমপতি যেহেতু নবমে অবস্থান, ফলে এটা একটা আপনার জন্য ভীষণ রকম ভালো প্লাস পয়েন্ট। এবং সেই সঙ্গে ষষ্ঠপতির ষষ্ঠে মার্গী হয়ে অবস্থান, ফলে আপনার প্রতিদ্বন্দ্বী যারা তারা কিন্তু আপনার সামনে নত হবে। এবং আপনি যে লাইনেই বিজনেস করুন না কেন, যে বিষয়ের উপরে আপনার বিজনেস থাকুক না কেন, সেখানে কিন্তু আপনি খুব ভালো সফলতা অর্জন করতে পারেন। বা ধরুন আপনার লাইনে বা আপনার যে ট্রেডে আপনি বিজনেস করছেন সেই লাইনে যদি আরও অন্যান্য কোনো বিজনেসম্যান থাকেন সেই বিষয়ে, তো সেখানেও কিন্তু খুব ভালো উন্নতি আপনার আছে। সেই জায়গাতেও কিন্তু আপনার ভালো সাকসেস আছে। আপনার অন্যান্য প্রতিযোগী ব্যবসায়ী বা প্রতিদ্বন্দ্বী যারা ব্যবসায়ী, তারাও কিন্তু আপনার সামনে নত হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস হতে পারে, সেটা হলো কি না, আপনার যদি কোনো পার্টনারশিপ বিজনেস থাকে, যেটা আপনি আপনার নিজস্ব ব্যবসা, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কারোর সঙ্গে কোনো পার্টনারশিপ বিজনেস থাকে, বা ধরুন আপনার কোনো কোম্পানি আছে, সেখানে হয়তো একাধিক শেয়ার হোল্ডার আছে, তাহলে কিন্তু সেখানটা একটা সমস্যা হতে পারে। কারণ কি সেক্ষেত্রে কারোর সঙ্গে কিছু বিবাদ বা কিছু ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু হতে পারে, কিছু প্রবলেম হতে পারে, কিছু সমস্যা অশান্তি এগুলো কিন্তু আসতে পারে। তবে এটা নয় যে সেটা খুব বড় আকার ধারণ করবে, সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ কি যেহেতু রাহু এবং মঙ্গল তারা আপনার সপ্তমে রয়েছে এবং সেখানে বুধ রয়েছে, তাই কিন্তু তারপর যখন বুধ সরে যাচ্ছে এবং রাহু মঙ্গলের মধ্যবর্তী দূরত্বটা 6 ডিগ্রির বেশি হয়ে যাচ্ছে, ফলে সেক্ষেত্রে আর তখন অতটা অসুবিধে হবে না। সেটা মিডলের দিকে কিছুটা হবে, পরের দিকে আবার ঠিক হয়ে যাবে। এবং আপনার যদি কোনো ট্রাভেল এজেন্সি থাকে বা অন্যান্য যে ধরনের ব্যবসায় থাকুক না কেন, আপনার কিন্তু ভালো সেক্ষেত্রটা আছে। এবং যদি আপনার রিয়েল এস্টেট বিজনেস থাকে তাহলেও কিন্তু খুব ভালো জায়গা আছে। অষ্টমে রবির অবস্থান এবং তারপর অষ্টমে বুধের অবস্থান হবে, তো সেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো। এবং সেই সঙ্গে শনিদেবের অবস্থানের কথা বলতেই হয়, এটাও কিন্তু ব্যবসার জন্য যথেষ্ট অনুকূল। এবং আপনি যদি শেয়ার মার্কেটে যদি থাকেন বা আপনি যদি স্টক এক্সচেঞ্জে থাকেন, তাহলে কিন্তু খুব ভালো, ট্রেডিংয়ের জন্য কিন্তু ভালো ক্ষেত্র। ট্রেডিং যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি ভালো প্রফিট পাবেন। রাহু এক্ষেত্রে আপনাকে অনেকভাবেই সাকসেস দেবে, বা মঙ্গলের যেহেতু অবস্থান থাকছে তাই সেটা আপনার জন্য কিন্তু ভালো। তো ব্যবসায়ীদের জন্য কিন্তু ভালো সময়। যদি অর্থনৈতিক ক্ষেত্রে কথা বলি তাহলে বলবো যে অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু একটু নেগেটিভ হতে পারে, কিছুটা অল্প বিস্তর কিছু প্রবলেম হতে পারে। কারণ কি যেহেতু আপনার ষষ্ঠে শনি, সেটা ঠিক আছে, খুব একটা অসুবিধে নয়। কিন্তু যেহেতু আপনার সপ্তমে রাহু মঙ্গল এবং বুধ রয়েছে, এবং অষ্টমে শুক্র এবং নবমে বৃহস্পতি, এবং নবমে বৃহস্পতি তিনি অস্ত হয়ে যাচ্ছেন, তো সে কারণেই বলবো যে
কিছু কিছু সমস্যা আপনার হতে পারে। তবে প্রবলেমটা যেটা হলো যে আপনার আয় কমে যাবে সেটা কিন্তু নয়, আপনার ইনকাম যে কমবে সেটা নয়। আপনার ইনকাম হবে, ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে, ইনকাম বাড়বে, রোজগার আপনার বাড়বে। কিন্তু সমস্যাটা যেখানে সেটা হলো আপনার ব্যয়ের ক্ষেত্রে, খরচটা কিন্তু একটু বাড়তে পারে। এবং যেহেতু আপনার দ্বাদশপতি অর্থাৎ রবি যতক্ষণ অষ্টমে উচ্চস্থ আছে ঠিক আছে, যখন নবমে প্রবেশ করছে তখন কি হচ্ছে না, খুব একটা যে নেগেটিভ তা নয়, কিন্তু কি হচ্ছে না, তার সঙ্গে যেহেতু শুক্রের অবস্থান, তার সঙ্গে যেহেতু বৃহস্পতির অবস্থান, ফলে সেক্ষেত্রে একটু নেগেটিভ হয়তো হতে পারে। বা শুক্র যখন আবার নবমে প্রবেশ করবে তখন কিন্তু সেটা আপনার জন্য ভালো। এই যে ব্যয়ের কথা বললাম, সেই ব্যয় বৃদ্ধি সেটা কিন্তু তুলনায় কমতে থাকবে। এবং শুধু তাই নয়, সেই সঙ্গে আপনার রোজগারও বাড়তে থাকবে, আপনার ইনকামও আরও বাড়তে থাকবে। কারণ কি, যেহেতু নবমে শুক্র সক্ষেত্রী হচ্ছেন, সক্ষেত্রী শুক্রের একটি প্রভাব যেটা আপনার ইনকামকে আরও বাড়িয়ে তুলবে, আপনার রোজগারকে বাড়িয়ে তুলবে। এবং যে প্রবলেমগুলো আপনার হতে পারে সেই প্রবলেমগুলো, আপনার ফিনান্সিয়াল যদি কোনো প্রবলেমের মধ্যে দিয়ে চলেন তাহলে সেই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এবং একটা জিনিস বলবো যে আপনি যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন, সেখানে আপনার প্রফিট আছে। বা ধরুন রিয়েল এস্টেটে যদি আপনি থাকেন, সেখানে যদি কোনো বিনিয়োগ করেন, বিনিয়োগের জন্য কিন্তু টাইমটা খুব একটা খারাপ নয়। কিন্তু এই যে বিনিয়োগ, সেটা পারলে 19 মের বাদে গিয়ে করবেন, 19 মের আগে কিন্তু শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন না। বা কারণ কি, তখন আপনার ইনভেস্টমেন্টটা কিছুটা ব্যাড ইনভেস্টমেন্টও হতে পারে। বা ধরুন আপনি যে টাকাটা বিনিয়োগ করছেন সেটা রিটার্ন পেতে আপনার একটু দেরি হতে পারে। তাই আপনার আয় যেমন হবে তেমন ব্যয়টাকে যদি ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে কিন্তু খুব একটা আর্থিক সমস্যা কিন্তু হবে না। আর যেটা হলো যে আপনি যদি কোনো ঋণ নিয়ে থাকেন, কারোর থেকে লোন নিয়ে থাকেন, তাহলে কিন্তু সেই লোন পরিশোধ করতে পারেন। আপনার লোন পরিশোধ বা ঋণ মেটানোর একটা সম্ভাবনা কিন্তু আছে। যদি কারোর থেকে ঋণ নিয়ে থাকেন, সেটা মেটানোর যদি সুযোগ আসে তাহলে সেই ঋণ কিন্তু মিটিয়ে দিন। সুযোগ আছে, সুযোগটাকে সদ্ব্যবহার করুন। মোটামুটি আপনার আর্থিক ক্ষেত্র কিন্তু চলবে। এবং আরও একটা জিনিস হতে পারে, সেটা হলো হঠাৎ কোনো টাকার কোনো সোর্স আপনার জীবনে আসতে পারে। এমন কোনো কাজ এলো, এমন কোনো অর্ডার এলো, বা এমন কোনো চাকরি এলো, বা এমন কোনো একটা ব্যাপার ঘটলো যার কারণে আপনি হঠাৎ করে অনেক কিছু টাকা পয়সা পেয়ে গেলেন। এটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। যেহেতু সপ্তমে রাহুর অবস্থান, রাহু কিন্তু হঠাৎ করে কিছু পাইয়ে দেয়। যারা লটারির টিকিট কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু রাহু একটা বড় ফ্যাক্টর থাকে। যারা লটারির টিকিট জেতে তাদের ক্ষেত্রে রাহু কিন্তু একটা বড় ফ্যাক্টর। রাহু কিন্তু হঠাৎ করে কিছু পয়সা করি দিয়ে দেয়। তো আপনি যদি লটারির টিকিট কাটতে পারেন, অল্প বিস্তর কিছু লটারির টিকিট কাটতে পারেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভালো। রাহু কিন্তু আপনাকে কিছু টাকা পয়সা, আর্থিক কিছু সাহায্য করে দিতে পারে। তাই আর্থিক ক্ষেত্র যে আপনার জন্য খারাপ সেটা কিন্তু বলবো না। তবে হ্যাঁ, নিজের ব্যয়কে, খরচকে নিয়ন্ত্রণ রাখুন। এবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই মাসে কিছু করণীয় প্রতিকার যেটা করলে পরে আপনার টাইমটা আরও বেটার চলতে পারে। সেটা হলো কি না, যে এই মাসে প্রত্যেক শুক্রবার করে যদি আপনি গরুকে গমের আটা যদি খাওয়াতে পারেন তাহলে সেটা আপনার জন্য কিন্তু খুবই ভালো। এবং সেই সঙ্গে বুধের যে বীজ মন্ত্র সেটা যদি জপ করতে পারেন, বা বুধের যদি যে কোনো মন্ত্র যদি যা আপনার জানা আছে সেটা যদি আপনি জপ করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক দিক থেকেই পজিটিভ এফেক্ট পাবেন। এছাড়া কন্যা রাশির জন্য শুভ তারিখ হলো বা লাকি ডেট হলো 3, 4, 5, 11, 12, 13, 14, 23, 24, 25, 26, 27, 30, 31 এই তারিখগুলো আপনার জন্য কিছুটা পজিটিভ যাবে বা ভালো কাজ এই তারিখগুলো আপনি করতে পারেন। এছাড়া একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো, সেটা হচ্ছে 6, 7, 8, 15, 16, 17, 18, 19 এবং 20 এই তারিখগুলো একটু সতর্ক হয়ে চলুন, একটু সাবধানে চলুন। কোনো রকম রিস্ক নিয়ে কোনো কাজ বা কোনো বড় ইনভেস্টমেন্ট বা কোনো বিশেষ কোনো মিটিং অ্যারেঞ্জ এগুলো পারলে করবেন না। তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রোহাউস চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, আর ফলো আর লাইক করে রাখুন অ্যাস্ট্রোহাউস ফেসবুক পেজ। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।